ধন্যবাদ ডক্টর আনোয়ার খসরু পারভেজ। প্রথমেই আমি জানতে চাই ঠাকুরগাঁও প্রেক্ষাপটে করোনার বিস্তার এবং এর প্রকৃতি সম্পর্কে। শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মতো একজন প্রতিষ্ঠান সাংবাদিক আমাকে আপনার সাথে কথা বলার আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আপনাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। বিষয়টি হচ্ছে যে ঠাকুরগাঁর পরিপ্রেক্ষিতে আমরা জানি যে ঠাকুরগাঁয় গত দিন বোধহয় 17 জন আমরা একসাথে পেলাম, যেটা ঠাকুরগাঁতে 17 জন আক্রান্ত হয়েছে একদিনে, যেটা আমাদের সর্বোচ্চ গত 24 ঘন্টায় আর কি। এবং সব মিলিয়ে বোধহয় আমরা এখন 87, আগে ছিল 67, তার সাথে বোধহয় 17 যুক্ত হলাম, 84 জনের মতো বোধহয় আমাদের আক্রান্ত হলো। আমি প্রথমে যেটা ঠাকুরগাঁর বিষয় নিয়ে আমার ভাবনাটি আমি এইভাবে করে দেখতে চাচ্ছি যে ঠাকুরগাঁয় এখন পর্যন্ত করোনা সংক্রমণটি কমই হয়েছে। আমরা জানি যে ঠাকুরগাঁয় প্রথমে নারায়ণগঞ্জ থেকে কয়েকজন ঠাকুরগাঁতে আসেন এবং সেটাই হলো আমাদের সোর্স অফ দিস কমিউনিটি ট্রান্সমিশন, যেটা হয়েছে ঠাকুরগাঁ শহরে। এবং সেটা ঠাকুরগাঁর স্থানীয় যারা ছিলেন, এখানকার জনপ্রতিনিধি বা প্রশাসন এবং অবশ্যই সাংবাদিকদের, গণমাধ্যমের সবাই মিলেই যারা ছিলেন সবাই মিলে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং সেটাকে পয়েন্ট আউট করে এটা একটা প্রিভেন্টিভ মেজার দিয়েছেন। আমার মনে হয় এটা একটা বড় পদক্ষেপ ছিল এবং সে কারণে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমরা যদি বাংলাদেশে 35,000-এর বেশি আক্রান্তের কথা ভাবি, সেখানে ঢাকা সবচেয়ে বেশি হটস্পট, তারপরে নারায়ণগঞ্জ, এরকম করে করে যদি আমরা চিন্তা করি, সেই হিসাবে রংপুর ডিভিশনের মধ্যে কিন্তু ঠাকুরগাঁ তুলনামূলকভাবে কম্পেয়ার টু আদার 64 জেলার মধ্যে ঠাকুরগাঁ অবস্থাটা ভালো। ডক্টর পারভেজ, আমি আরেকটি প্রশ্ন করতে চাই। ঠাকুরগাঁয়ে কোভিড-19 করোনার সংক্রমণ ঘটেছে, সেটা কম হোক আর বেশি হোক, তো আমাদের আগামীর জীবনযাপন পদ্ধতি কেমন হতে পারে এ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা যদি দেন আমাদের। আবার প্রসঙ্গটা হচ্ছে ঠাকুরগাঁর অবস্থা যেহেতু আমাদের এখন ভালো এখন পর্যন্ত, তার মানে এই না যে আমরা খুব এটাতে আশান্বিত হতে পারি, তাহলে আমাদের আসলে আরো একটু দায়িত্ব বেড়ে গেছে। আমার কাছে মনে হয় যে এমনিতে ঠাকুরগাঁ শান্তিপ্রিয় জায়গা। আমরা জানি ঠাকুরগাঁতে কিন্তু আপনি জানবেন যে আরো ভালো জানবেন যে ঠাকুরগাঁয় তুলনামূলকভাবে অত বেশি জনঘনত্বপূর্ণ জায়গা না, যেটা ঢাকা কিংবা নারায়ণগঞ্জের কথা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ঠাকুরগাঁ সেই হিসাবে কিন্তু কিছুটা আপনার কম জনবসতিপূর্ণ জায়গা। ফলে এখানে আমাদের কন্টামিনেশন হবার, এখান থেকে আমরা একটা কম কন্টামিনেশন হবে, সেই সুবিধাটা আমরা পাচ্ছি। এবং আমাদের ঠাকুরগাঁ জেলার বাইরে যে উপজেলা বা গ্রামগুলোতেও যদি আমি একটু ঘোরাফেরা করেছি কয়েকদিনে, আমি দেখেছি মানুষজন মোটামুটিভাবে সচেতনভাবে কাজ করছেন, তাদের নিজস্ব সুযোগ করছেন। আমি ফারাবাড়িতে গিয়েছিলাম গতদিন, তার আগে কিছু মানে জাস্ট একটু অবজারভেশনের জন্য দিয়েছিলাম আমার রিসার্চের সাথে, গবেষণার সাথে। তো তাতে আমার মনে হয়েছে যে আপনার ঠাকুরগাঁতে তারা তুলনামূলকভাবে এখনও জীবন জীবিকার বিষয়টি চলছে এবং শান্তিপূর্ণভাবে চলছে এবং মানুষ সেই পথে ভালো আছে। এখন এ ব্যাপারটি স্বাভাবিক যে ভাইরাসটি তো ঢুকেছে ঠাকুরগাঁতে, তাহলে ঠাকুরগাঁতেও সেটা ছড়াবে। এখন ভাইরাসকে আমরা প্রতিকার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি বজায় রাখা। আমাদেরকে যে স্বাস্থ্যবিধিগুলোর কথা আমরা সবাই 2 মাস ধরে আমরা শুনছি, গণমাধ্যমে শুনছি, সরকারি মাধ্যমে শুনছি। আমাদের আসলে এই 2 মাস ধরে যে স্বাস্থ্যবিধিগুলো আমাদের জীবনের অংশ হলো, সেই স্বাস্থ্যবিধিগুলোকে আমাদের সামনে আরও 6 মাস বা 1 বছর জীবনের অংশ করে নিতে হবে। এই 2 মাস ধরে আমরা যা শিখলাম সেটা আমাদের যদি আরও 6 মাস বা 1 বছর ধরে আমরা এই স্বাস্থ্যবিধিটাকেই মেনে চলতে থাকি, তাহলে কিন্তু আপনি করোনার সংক্রমণের যে গ্রাফ সেটাকে আমরা কমাতে পারবো। আমরা ঠেকাতে পারবো আমি বলছি না, কিন্তু আমরা সেটাকে রেশিওটাকে কমাতে পারবো। এবং এটার যে ট্রান্সমিশন যে চেইন একের থেকে আরেকজনের, এই সংক্রমণের হারটা অনেক বেশি, কারণ এই ভাইরাসটা নবল এবং এটা খুব বেশি সংক্রামক। সুতরাং এটাকে ব্রেক করা সম্ভব। সংক্রমণের হারের সম্ভাবনা যেটা, সেটাকে আমরা, এটা প্রায় দেখা যায় যে অনেক বেশি হার এটা হয়, আর ভ্যালুটা অনেক বেশি। এটা ডাটা দেখা গেছে, ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের একটা গবেষণায় দেখা যাচ্ছে এটা অনেক বেশি। সেটাকে আমরা ভাঙতে সক্ষম হব এবং সেটার জন্যই আসলে আমরা আসলে স্বাস্থ্যবিধির বিষয়টা আমরা যেগুলো জানি যে হাত ধোয়া, মাস্ক পরা সবসময়,
বের হওয়া এবং নিজে অন্য মাস্ক পরা এবং ডবল লেয়ার মাস্ক পরা, যেগুলো আমরা সবাই জানি স্বাস্থ্যবিধিগুলো, বা সামাজিক দূরত্ব, কথা বলার সময় সাবধানে কথা বলা, এই বিষয়গুলো আমাদেরকে জানা আছে, যেগুলো এগুলোকে প্র্যাকটিস করতে হবে, এবং এটা 6 মাস থেকে 11 মাস। সাথে সাথে আমি আরেকটা কথা বলবো যে এই এলাকার মানুষদের মধ্যে অন্যান্য এলাকার মতোই আমাদের প্রত্যেকেরই কিছু বাজে অভ্যাস আছে। বাজে অভ্যাস বলতে আমরা অনেক সময় দেখা যায় যে থুতু দিয়ে টাকা গুলি, মলম হয়তো কামড়াই, যত হাঁচি কাশি দেই, হ্যাঁ, এই যে বাজে অভ্যাসগুলো আমাদের জীবনযাত্রা সবসময় ছিল, এগুলো আসলে পরিবর্তন করতে হবে। এগুলোর আসলে এই অভ্যাসগুলোকে আমাদের দূরীভূত করতে হবে জীবন থেকে। কারণ এটা যেহেতু একটা এয়ার ড্রপলেটসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে সেখান থেকে ছড়িয়ে পড়লে আপনার হাঁচি কাশি বা এই বিষয়গুলোকে আপনাকে খুবই সেনসিটিভ, কারণ এটা আপনার জন্য নয়, আপনার নিজের জন্য, সাথে সাথে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ, আপনার পরিবারের অন্য যে মানুষগুলো আছে যারা আসলে ভালো লাগে তাদের জন্য, আপনার এই ঠাকুরগাঁওবাসীর অন্যের জন্য, একে অপরের জন্য আসলে বিষয়টি। ডক্টর পারভেজ, ঠাকুরগাঁও একটি কৃষি প্রধান এলাকা, তো সব মিলিয়ে এই আক্রান্তের মধ্যেও আমরা এই করোনাকালে কেমন রয়েছি, আপনি কি দেখলেন ঠাকুরগাঁয়ে এসে? আমার মনে হয় যে আমরা একটু সুবিধা পেয়েছি এই সংক্রমণে, আমরা তুলনামূলকভাবে এখনো কম আছি, হয়তো এটা বাড়বে, কিন্তু এখনও যদি আমরা আরও সচেতন, এটা এই জেলার প্রেক্ষাপটে আমি শুধু ঠাকুরগাঁও জেলার প্রেক্ষাপটে বলছি, কারণ ঠাকুরগাঁও জেলাতে আপনি দেখেন এখন পর্যন্ত হয়তো 84 জন সংখ্যা। আমরা যদি 7ই মার্চে ঢাকায় ঢুকেছি, প্রথম বাংলাদেশে এসছে, সেখান থেকে যদি আমরা আজকে ধরে প্রায় 80 দিনেরও বেশি হয়ে গেল, তাই না? আজকে প্রায় 26-27 তারিখ, আমরা 28 তারিখ আমরা কথা বলছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন বিষয়টা অনেকদিন হয়ে গেল, ঠাকুরগাঁও তো অনেকদিন হলো ঢুকেছে, সেই তুলনায় কিন্তু আমরা বলতে পারি যে কম, হ্যাঁ, ডাটাটাকে যদি আমরা ভ্যালিড করি। তো আমার মনে হয় যে খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। এইটার অ্যাডভান্টেজ আমাদের নিতে হবে, হ্যাঁ, এটাকে আমাদের অ্যাডভান্টেজ আকারে নিতে হবে, এবং এই অ্যাডভান্টেজটা আমাদের আছে, সুযোগ আছে, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে এই এলাকার যদি আপনি জীবনযাত্রা অর্থনৈতিক কথা ভাবেন, তাহলে কিন্তু আমাদের এখানে তেমন কোনো বড় ধরনের ক্রাইসিস নাই, কারণ আমি কৃষিভিত্তিক, ফলে হয়েছে যে আমি দেখেছি এখন মিষ্টি কুমড়া হচ্ছে, ভুট্টো হয়েছে, সুতরাং এগুলো যদি বাজারজাত করা যায় সঠিকভাবে, প্রচুর সবজি হয়েছে। সুতরাং মানুষের কিন্তু খাদ্যাভ্যাসের যে সমস্যা, সেটা কিন্তু ঠাকুরগাঁওর প্রেক্ষাপটে আমি বলবো যে নাই, আমার অবজারভেশনে বলেছি, মানে সেই তুলনায় অফকোর্স কিছুটা তো গোটা বৈশ্বিক সমস্যা, সেটা বাংলাদেশে পড়বে, ঠাকুরগাঁও পড়বে, কিন্তু আমি তারপরে বলবো ঠাকুরগাঁও অ্যাসপেক্টে এটা আমাদের অতটা নাই। তাহলে আমরা কিন্তু আমাদের জীবনযাত্রাকে সঠিকভাবে রেখেও এই স্বাস্থ্যবিধি বা অন্যান্য বিষয়গুলোকে মানতে পারবো আমার বিশ্বাস। সুতরাং এই সুযোগটা আমাদের সকলেরই নিতে হবে, সেটার জন্য সবাই কাজ করছে, এবং আমি মনে করি এটা আমাদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ। ডক্টর পারভেজ, যে কথাটি বলেছিলাম, এর নাম নভেল করোনা, তো এর রোগীদের লক্ষণ বা গতি প্রকৃতি কেমন হতে পারে এ সম্পর্কে বলবেন কি? এই নভেল করোনা ভাইরাসের মূল বিষয়টা হচ্ছে যে এটা হলো আনসার্টেন, যেহেতু এটা নতুন একটা ভাইরাস, তাই তার নাম হয়েছে নভেল। আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে এটাকে নিয়ে চেষ্টা করছি, কিন্তু আমরা বুঝতে পারছি যে এর খুব বেশি পরিবর্তন করার ক্ষমতা আছে, এর আরএনএ মিউটেশন হওয়ার ক্ষমতা আছে, এবং এর বিভিন্ন ধরনের মিউটেটিভ ফর্ম পাওয়া গেছে। আমরা ইতিমধ্যে এটার বাংলাদেশের যে স্ট্রেন, সেটা অধ্যাপক সমীর শাহ, আমাদের শ্রদ্ধেয় স্যার, উনি অলরেডি এটার প্রথম সিকোয়েন্স করেছেন। উনি এটা এবং তার কন্যা, এটা সেজুদি শাহ প্রথম এটা বাংলাদেশের স্ট্রেনটা একজন একটা জিনোম সিকোয়েন্স। তার পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটা জায়গায় এটা সিকোয়েন্সিং হয়েছে, আমি জানার মতো এখন অনেকগুলো জায়গাতে এটা সিকোয়েন্সিং হয়েছে, আমরা কয়েকটা স্ট্রেন পেয়েছি। আমরা যদি আরও বেশি, আমরা প্রায় মোর দেন 100 স্ট্রেন যখন আমরা এটাকে সিকোয়েন্সিং করতে পারবো, এবং বিভিন্ন বয়সভিত্তিক রোগ হয়েছে, ভয়াবহতা বেশি ছিল এমন স্ট্রেন, কোনো ক্ষেত্রে ভয়াবহতা কম ছিল, কম সংক্রমণ করেছে মানুষের, তার কাছ থেকে স্ট্রেন, হ্যাঁ, এগুলো নিয়ে যদি আমরা একটা অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা একটা সম্যক ধারণা নিতে পারবো। তারপরে আমি বলবো যে কাজটা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, তাহলে এটার ABC 3টা ক্ল্যাডে ভাগ করা যায়, এবং দক্ষিণ এশিয়াতে আমরা জানি যে ভিয়েতনামের ক্ল্যাডটার সাথে আমাদের মিল পাওয়া গেছে। তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে আপনাদের এই নোভেল করোনা ভাইরাসটি আপনার পৃথিবীতে তো প্রায় 3 লক্ষেরও বেশি আপনার প্লান্টহার্টে ঘুরিয়ে ফেলেছে, আপনারা জানেন, এবং আরও অনেক মিলিয়ন মানুষও আপনার আক্রান্ত হয়ে গেছে। আমেরিকা বা অন্যান্য দেশে এটা অনেক বেশি আক্রান্ত হয়েছে। এর যে আপনার
আক্রান্ত রোগীদের সংক্রমণের যে লক্ষণ সেটা কিন্তু বিভিন্ন ধরনের। সাধারণভাবে বলা যেতে পারে বেশিরভাগ লোকেরই আপনার জ্বর, কাশি, গলা ব্যথা হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে দেখেছি তীব্র শ্বাস যন্ত্র, যেটা আমাদের লাংস, সেখানে সিনড্রোমের মধ্যে একটা সমস্যা হতে পারে। তারপরে যেটা হয় যে আমাদের ইমিউনি সিস্টেমকে সে খুব অ্যাক্টিভ করে দিয়ে সাইটোকাইন স্ট্রম তৈরি করতে পারে, এবং তার ফলে আমাদের বিভিন্ন কার্ডিয়াক ইনজুরি, কিডনির সমস্যা, লিভারের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ ব্যর্থতা কারণগুলো হতে পারে। তো আমি কোনো কোনো ক্ষেত্রে খুব গুরুতর নিউমোনিয়া, পালমোনারি অডেমা, কিংবা হার্টের সমস্যা, অঙ্গ বিকলাঙ্গ দেখা যেতে পারে। তো এই বিষয়গুলো আমরা দেখেছি, এবং ইভেন কারো কারো হজমের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, এন্ডোক্রাইন প্রবলেম, ডায়াবেটিস, এগুলো হতে পারে, কারণ মাথা ব্যথা, পেট ব্যথা, এগুলো হতে পারে। ঠিক আছে, এবং এই যে সংক্রমণের, এবং কারো কারো দেখা গেছে যে আপনার নাকে ঘ্রাণ, খাবারের ঘ্রাণ সে পাচ্ছে না, এরকম এটা এক সময় বলা হচ্ছিল যে বড় ধরনের একটা লক্ষণ। এটা একটা লক্ষণ দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ঘ্রাণ পাচ্ছে না। এটা একটা লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে, শুরুতে সংক্রমণের লক্ষণটাকে দেখা যাচ্ছে। তো এবং তারপরে এটা কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে, কমছে, এই বিষয়টাকে আমরা বলতে হবে। আমাদের ধারণা যে এই রোগে আক্রান্ত মানুষের শতকরা 25 থেকে 50 ভাগের কোনো উপসর্গই পাওয়া যায় না। 25 থেকে 50 ভাগের কোনো উপসর্গ পাওয়া যায় না, একদম বলতে পারেন মাইল্ড, আমরা বুঝতেই পারি না যে বাংলাদেশেও সব দেশে সব মিলিয়ে আমরা বলছি আক্রান্ত গোটা প্রেক্ষাপটে এটা 25 থেকে 50 ভাগের কোনো উপসর্গ লক্ষ্য পাওয়া যায় না। অবশিষ্ট যে 50 বা 75 ভাগ উপসর্গ প্রকাশ পায়, সেই উপসর্গের মধ্য থেকে 80 ভাগের খুব মাইল্ড উপসর্গ পাওয়া যায়। যাদের উপসর্গ প্রকাশ হয় তাদের মধ্যেও 80 ভাগ খুব মাইল্ড উপসর্গ দেখা যায়। তাহলে বাকি যে ধরেন আপনি 14 ভাগের মতো থাকলো, যদি আমরা হিসাব করে দেখি আর তাহলে সেই 14 ভাগের মধ্যে দেখা যাচ্ছে যে এদেরকে আমার হসপিটালে নিতে হবে। সেটার আবার আমরা বলতে পারি 6 ভাগ হলো খুব ক্রিটিক্যাল, যাদেরকে আপনার ইন্টেনসিভ কেয়ার নিয়ে যাওয়ার প্রয়োজন হতে হচ্ছে। তাহলে আপনার 50%-এর কোনো কিছু বোঝা যাবে না, 50% বোঝা যাবে, তার মধ্যে 80 ভাগই খুব মাইল্ড। বাকি যে অংশটুকু থাকলো সেটার মধ্যেও দেখা যাচ্ছে যে আপনি যদি দেখেন যে 14 ভাগ মাঝারি কিছু থাকবে এবং হয়তো তাদের হাসপাতালে নিতে হতে পারে, এবং তার মধ্যে 6 ভাগ আপনার ক্রিটিক্যাল রোগী। এই হলো আমাদের মূল বিষয়টি। ডক্টর পারভেজ, আপনি সম্প্রতি ঠাকুরগাঁয়ে পিসিআর ল্যাবের স্থাপনা নিয়ে জরিপ চালিয়ে গেলেন এবং এর রিপোর্ট সম্ভবত আপনি জমা দিয়েছেন। এ সম্পর্কে কিছু বলবেন কি? এখানে যে বিষয়টি হচ্ছে যে আপনি জেনে খুশি হবেন যে ঠাকুরগাঁর যারা স্বাস্থ্যসেবার সাথে জড়িত, সিভিল সার্জন সহ যারা জড়িত আছে স্বাস্থ্যসেবার সাথে, আমি তাদের সাথে এই বিষয়টি বসেছিলাম, তাদের ইনভাইটেশনে আমি এসেছিলাম। তো সেইখানে দেখা গেল যে এখানকার রাজনীতিবিদ যেমন আছেন, এখানকার বিশেষ করে ঠাকুরগাঁ সদরের এমপি সাহেব নরেশচন্দ্র সেন, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে এই বিষয়টি নিয়ে। আমি তার কাছ থেকে বিষয়টি আমি তাকে ব্রিফ করেছি, এবং ওনার আমি এই ব্যাপারে খুব পজিটিভ অ্যাটিটিউড দেখেছি। উনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন আমি জানি, এবং এখানকার জনপ্রতিনিধি, ডিসি, এসপি থেকে যারা ছিলেন, জনপ্রশাসনে যারা ছিল, তারাও এই বিষয়টি নিয়ে খুব পজিটিভ এবং তারা কাজ করছেন। তাই আমার মনে হয় যে ঠাকুরগাঁ জেলা প্রশাসন, ঠাকুরগাঁ জনপ্রতিনিধি, ঠাকুরগাঁ স্বাস্থ্যসেবা যারা আছেন, এবং সর্বোপরি জনগণকে আমি শুভেচ্ছা জানাবো এবং ধন্যবাদ জানাবো। তাদের চেষ্টার কারণে জেলাভিত্তিক যদি কখনো পিসিআর ল্যাব তৈরি হয়, তাহলে সেখানে ঠাকুরগাঁ নিশ্চয়ই থাকবে। তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনাদের চূড়ান্ত রিপোর্ট, এবং সর্বোপরি আমাদের সরকারের এই সমস্ত কিছু বিবেচনা বোধ করে ওনাদের সিদ্ধান্তের বা মতামতের ভিত্তিতেই আসলে পিসিআর ল্যাবটি স্থাপন হবে যে জায়গাটায় হওয়া দরকার। আমার পক্ষ থেকে আমাকে একটা ফিজিবিলিটি রিপোর্ট করার জন্য, বিশেষজ্ঞ মতামতের জন্য ডাকা হয়েছিল। আমি ইতিমধ্যে আমার এটা অফিসিয়ালি তাদেরকে জমা দিয়ে দিয়েছি, আমার রিপোর্ট আমি জমা দিয়ে দিয়েছি এখানকার অফিসে। ধন্যবাদ, ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। হ্যাঁ, এবং আপনি চাই যে থাকবার মানুষগুলো ভালো থাকুক। ধন্যবাদ।